আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, এখন ভোটের প্রতীক্ষা। সারা দেশে মাঠে নামছেন 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 1051 ম্যাজিস্ট্রেট। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত না হলে কোনো উদ্যোগই টেকসই হবে না, দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় তারেক রহমান। অতীতের ভুল ত্রুটির জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায় রাস্তায় নামতে হবে না, দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় শফিকুর রহমান। তরুণদের নিয়ে বিভেদের রাজনীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। ভোট গ্রহণের সময় কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির। আচরণবিধি লঙ্ঘন নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। এবং 1% কমিয়ে বাংলাদেশের ওপর 19% শুল্ক হার নির্ধারণ, যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক খাতে রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সকাল 7:30টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এখন ভোটের প্রতীক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। এবারের নির্বাচনে 51টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী 1981। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 247 জন। মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 ও নারী ভোটার 6,28,00,000-এর বেশি। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকালে তা শেষ হয়েছে। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনী থেকেই 1,08,000-এর মতো সদস্য নিয়োগ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় 1,87,000। আর নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবেন 5,55,958 জন। বিজিবির 37,453, র্যাবের প্রায় 8,000, নৌবাহিনীর 5,000, কোস্টগার্ডের 3,500 এবং ফায়ার সার্ভিসের 13,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি জানার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজনের কাছে থাকবে বডি ক্যামেরা। এছাড়া একাধিক ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম এবং 510টি মোবাইল টিম। সারা দেশে প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রংপুর 3 আসনের কাছারি বাজার এলাকায় আছেন সহকর্মী এমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এমদাদ, রংপুরে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আছি রংপুর 3 আসনে। এই আসনটিতে মূলত ত্রিপক্ষীয় একটি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 3 জন প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের রয়েছেন, এছাড়াও রয়েছেন বিএনপির শামসুজ্জামান শামু, এছাড়াও জামাতের রয়েছেন মাহবুবুর রহমান বেলাল। তো এই 3 জনের মধ্যেই মূলত এই আসনটিতে ভোটের লড়াই হবে এমনটি বলছেন ভোটাররা। আমরা যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো জেলা অফিস থেকে উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকালবেলা সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। যেটি বিষয়ে লক্ষণীয় সেটি হচ্ছে যে এই রংপুরে কিন্তু কেন্দ্রীয় 3 নেতা রয়েছেন,
বিশেষ করে GM কাদের রয়েছেন, এছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার আহমেদ রয়েছেন, এছাড়াও রয়েছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ATM আজহার। তো সব মিলে এই নির্বাচনে রংপুরে কিন্তু একটি ভালো ভোট যুদ্ধ হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের সাথে রয়েছেন রংপুরের যে স্থানীয় প্রতিনিধি এটিএন বাংলার, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে ভোটারদের যে মানসিকতা এখন আসলে কোন রকমের, তারা কি চাইছেন এই এলাকায়। মাহবুব যদি বলতেন আপনি যে আসলে কিরকম লক্ষ্য করছেন রংপুরের ভোটের মানুষ। ধন্যবাদ বাবু। আসলে শুরুতেই আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে রংপুরে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এটি কিন্তু খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহিংসতা ঘটেনি। মানুষ খুব আগ্রহ ভরে অপেক্ষা করছেন ভোটের দিনটির জন্য। এখানে আসলে 6টি আসনেই মোটামুটি সবগুলো আসনে কিন্তু ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি আমি দলের নাম বলি তাহলে এখানে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি যেহেতু পুরনো দল, এই অঞ্চলে তারা অনেকবারই অনেকগুলো আসন পেয়েছে, তাদের একটা অবস্থান আছে। মোটামুটি ত্রিমুখী একটা লড়াই হবে বলে আমরা ধারণা করছি। আর রংপুরে আসলে অনেকবার রংপুরের মানুষ যেটা এখন বলছেন সেটা হচ্ছে যে আমরা বারবারই নির্বাচিত করেছি বাইরের লোক, কিন্তু এবার আমরা বাইরের লোককে নির্বাচিত করতে চাই না। স্থানীয়ভাবে যদি নির্বাচিত করা যায় তারা হয়তো আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুখ দুঃখের অংশীদার হবেন। আসলে ঠিক কি হবে এটি আসলে 12 তারিখেই বোঝা যাবে, সেটি জানার অপেক্ষা করতে হবে আমাদেরকে আগামীকালকের জন্য। যেটি শুনছিলেন আপনারা যে রংপুরের যে ভোট লড়াই রয়েছে সেটি কিন্তু আসলে ভোটাররা কার পক্ষে রায় দিবেন সেটি জানতে আমাদেরকে আগামীকাল অপেক্ষা করতে হবে। আগামীকাল পর্যন্ত আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে রংপুরে মোট 25 লাখের বেশি কিছু ভোটার রয়েছেন। এইসব ভোটারদের মধ্যে প্রায় 1.5 লাখ কিন্তু নতুন ভোটার। এই 1.5 লাখ নতুন ভোটার কিন্তু এইবারের ভোটে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন এমনটি মনে করছেন স্থানীয় যারা রয়েছেন তারা। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে 8 শতাধিক নির্বাচনী কেন্দ্র রয়েছে, এর মধ্যে 250-র মতো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেজন্য আমরা রংপুর জুড়ে কিন্তু দেখছি যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টহল দিয়ে বেড়াচ্ছেন। তো রংপুর 3 আসন থেকে আমার কাছে নির্বাচনী খবর ছিল, এই ছিল সবশেষ খবর। এমদাদ, ধন্যবাদ আপনাকে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত পূর্ণভূমি সিলেট। ইতিমধ্যে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেটে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ভোট নেওয়ার প্রস্তুতি কেমন দেখছেন? প্রার্থী ও ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। আসলে ভোট নেওয়ার জন্য প্রস্তুত সিলেট বলছিলাম এবং এখানকার আবহাওয়া ভোটের আমেজ তৈরি হয়েছে। সিলেট শুধুমাত্র সিলেটের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা আসন। আমি এই মুহূর্তে আছি সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেট 1 আসনে। এই আসনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে গত 12টি সংসদ নির্বাচনে এই আসন থেকে যে দলের প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন সেই দলই ক্ষমতায় গেছে, অর্থাৎ যে দল থেকে এখানে যিনি পাশ করেছেন সেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এমনটা মোটামুটি একটা প্রচলিত আছে। এবং সেই কারণেই সিলেট 1 আসনে এবার 2 জোট বিএনপি এবং জামাতের জোট শক্ত প্রার্থী দিয়েছে। আমরা যদি বিএনপির জোটে যিনি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি এখানে শক্ত অবস্থান নিয়েছেন। পাশাপাশি জামাতও শক্ত প্রার্থী দিয়েছে হাবিবুর রহমান হাবিব, আর তিনিও এখানকার বেশ হেভিওয়েট প্রার্থী বলে আমরা জানতে পেরেছি। এই 2 প্রার্থীর মধ্যে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা জানতে পেরেছি। সিলেটের 6টি আসনের মধ্যে আমরা দেখেছি যে জামাত তাদের শরিকদের 3টি আসন ছেড়ে দিয়েছে এবং বিএনপি 1টি আসন ছেড়ে দিয়েছে, অর্থাৎ বিএনপি 5টি আসনে সরাসরি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামাত 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3টি আসন খেলাফতে মজলিসকে ছেড়ে দিয়েছে। সব কিছু মিলে যদি বলি সিলেটের ভোটের যে প্রস্তুতি সেটার সাথে বেশ কিছু ফ্যাক্টর কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সিলেটের প্রবাসী যারা ভোটার আছেন তাদের মধ্যে 1 লাখের বেশি ভোটার তারা পোস্টাল ভোট দেবার জন্য তারা এর মধ্যে নিবন্ধন করেছেন। তাদের অনেকে ভোট দিয়েছেন, সেই ভোটগুলো আসছে। পাশাপাশি সিলেট বিভাগের আর যে 3টি জেলা আছে সেগুলোতেই আমি খোঁজ নিয়েছি।
সেখানে যারা বলছেন যে জেএনজির যারা ভোটার আছেন তাদের একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর কাজ করবে। আমরা সিলেটের 4টি যে জেলা রয়েছে, সিলেট বিভাগে প্রায় 90 লাখ ভোটার আছে, তার মধ্যে 13 লাখ কিন্তু জেএনজি অর্থাৎ নতুন প্রজন্মের ভোটার। ভোটের ফলাফলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন। পাশাপাশি সিলেটের উল্লেখযোগ্য সংখ্যক চা বাগানের কর্মী যারা আছেন, চা শ্রমিক আছেন, তারাও ভোটের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সার্বিকভাবে এখানে এসে স্থানীয় মানুষজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সিলেটে আওয়ামী লীগের যারা ভোটার আছেন তারাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না, সে কারণে তাদের ভোটাররা ঠিক কোন দিকে ভোট দেবেন, কোন দিকে যাবেন, সেটিও একটা ফলাফলের নির্ধারণের ক্ষেত্রে কাজ করবে। আমি কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের হোক না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটি হচ্ছে তাদের টার্গেট, এবং ভোটারদেরকে নিশ্চিত করা যে সুষ্ঠু পরিবেশে ভোট যাতে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন যারা আছেন, ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট নিতে পারে সেটা এখন প্রত্যাশা। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন সরকারের পক্ষ থেকে মেসেজ পরিষ্কার যে কোনোভাবে একেবারে ভোটকে প্রশ্নবিদ্ধ, গণভোটকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না, ভোট যাতে সুষ্ঠু হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। শামীমা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, প্রচারণা শেষে নোয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শামীমা, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি নোয়াখালী 5 আসনের বসুরহাটে। বসুরহাটে কিন্তু এরই মধ্যে যারা প্রার্থী আছেন মোট 10 জন, তারা কিন্তু তাদের প্রচারণা সেটা কিন্তু শেষ করেছেন, এবং ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ব্যালট পেপার, ব্যালট বাক্স সেগুলো কিন্তু আসা শুরু করেছে। এলাকার সার্বিক যে পরিস্থিতি ভোটের, সেটা সম্পর্কে আমরা একটু, স্থানীয় একজন প্রতিনিধি আছেন, তিনিও সাংবাদিক, তার সাথে থেকে আমরা একটু শুনতে চাই যে এলাকার সার্বিক নির্বাচনের পরিস্থিতি আসলে কেমন দেখছেন। এখন পর্যন্ত এলাকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো, তবে দুজন প্রার্থীরই পাল্টাপাল্টি কিছু অভিযোগ ছিল। তারপরেও কিন্তু স্থানীয়দের মতে এবং স্থানীয় প্রশাসন বলেছে যে নোয়াখালী 5 আসনের নির্বাচনী যে পরিস্থিতি সেটি সন্তোষজনক। আর আমি আপনাদেরকে যে আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকেই কিন্তু এখানকার এই আসনটিতে বেশিরভাগ সময় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দুজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে। একজন ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং অন্যজন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারাই কিন্তু এখানে পরপর বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এটি কিন্তু একটি ভিআইপি আসন হিসেবে খ্যাতি পেয়েছিল। এই নির্বাচনে কিন্তু তাদের অনুপস্থিতিতে এখানে কিন্তু একেবারেই দুজন নতুন প্রার্থী মাঠে রয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে বিএনপি মনোনীত দানের শীষের প্রার্থী ব্যবসায়ী ফখরুল ইসলাম, আর আরেকজন হচ্ছে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তো এটি ব্যারিস্টার মওদুদ আহমেদের এলাকা হিসাবে অনেকটাই বিএনপির দাবি যে এটি বিএনপি অধ্যুষিত এলাকা, তবে এই তাদের দাবির সাথে টাক্কা দিয়ে কিন্তু এখানকার যে জামায়াতের প্রার্থী ছিল অধ্যক্ষ বেলায়েত হোসেন, তিনি কিন্তু ভোটের একেবারে প্রথম থেকেই কিন্তু মাঠে ছিলেন এবং অনেক আগ থেকে তিনি প্রচারণা শুরু করেছেন। এবং আমরা যেটা স্থানীয় গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলেছি অনেকের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিএনপির প্রার্থীকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য কিন্তু জামায়াতের প্রার্থী কিন্তু একেবারেই যে বিভিন্ন উদ্যমে কিন্তু তাদের প্রচারণা মানুষ লক্ষ্য করেছে। সেক্ষেত্রে দুজন প্রার্থী কিন্তু আশাবাদী তাদের জয়ের ব্যাপারে। আমি একটু প্রশ্ন যদি করতে চাই যে জনগণের, সাধারণ ভোটারদের প্রত্যাশাটা আসলে কি? সাধারণ ভোটারদের প্রত্যাশাটা কিন্তু এই নির্বাচনী এলাকায় অনেক বেশি, কারণ এখানকার যে ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন, ওবায়দুল কাদের ছিলেন, তাদের সময় যে উন্নয়ন হয়েছে ওই ধারায় কিন্তু দীর্ঘ সময় 5 আগস্ট পরবর্তী কিন্তু এই 1.5 বছরে কিন্তু যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, এবং নতুন যে জনপ্রতিনিধি হবে তাদের কাছে যে প্রথম যে প্রত্যাশাটা হচ্ছে এখানকার কোম্পানিগঞ্জের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। মুসাফর ক্লোজার তলিয়ে যাওয়ার পর, ভেঙে যাওয়ার পর এখানকার কিন্তু মানুষ নদী ভাঙনের কবলে পড়েও কিন্তু অসহায় জীবনযাপন করছে। যে এখন শীতের মৌসুম, এই মৌসুমটাতে কিন্তু নদী ভাঙন হচ্ছে, তাই মানুষের প্রধান দাবি হচ্ছে যে নদী ভাঙন রোধে মুসাফর ক্রস ড্যাম এবং মুসাফর ক্লোজার বাঁধ নির্মাণ করা। এছাড়া কিন্তু এখানকার আরেকটা মানুষের দাবি রয়েছে, সেটি হচ্ছে যে এখানকার বেশ কয়েকটি গ্যাস ফিল্ড রয়েছে, কিন্তু এখানকার গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, কিন্তু এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু গ্যাস নতুন সংযোগ পাচ্ছে না। এছাড়া যারা পুরাতন যারা যে গ্যাসের গ্রাহক রয়েছে তারাও কিন্তু যে তাদের চাহিদা অনুযায়ী
অনুসারে কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছে না। এটা কিন্তু যে বাসাবাড়ি রয়েছে, এখানকার যে বাণিজ্যিক যে সংযোগগুলো রয়েছে, তারা কিন্তু নানামুখী সংকটে পড়ছে এই গ্যাস সংকটের কারণে। ধন্যবাদ আপনাকে। যেমনটা তিনি বলেছিলেন, আর আরেকটা সমীকরণ কিন্তু এখানে রয়েছে। নোয়াখালী এই 5 আসনে যে দলের প্রার্থী আসলে জয়লাভ করে সেই দলই কিন্তু আসলে দেখা গেছে যে সরকার গঠন করে। এবার দেখা যাক যে সেই সমীকরণ এবারও ঠিক থাকে কিনা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে নোয়াখালী 5 আসন থেকে সবশেষ সংবাদ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। জনগণের সমর্থন পেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করবে বিএনপি বলে জানিয়েছে তারেক রহমান। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, দুর্নীতি দমন করে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার। অতীতে রাষ্ট্র পরিচালনার সময় হওয়া ভুল ত্রুটির জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। প্রিয় দেশবাসী, এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন, সার্বভৌম, তাবেদার মুক্ত বাংলাদেশ। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশনে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ তরুণদের হাতে তুলে দিতে চায় জামায়াত ও 11 দলীয় জোট। ক্ষমতায় এলে নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি। গণভোটে হার পক্ষে রায় দিলে সংস্কার পূর্ণতা পাবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে, আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমাদের নারীদের জন্য, বয়স্ক মানুষের জন্য, প্রান্তিক জনপদের জন্য, শ্রমিকের জন্য, উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সোমবার রাত 11টার পরে সরাইলের শাহবাজপুরে নিজ নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সমর্থনের কথা জানান তিনি। এ সময় রুমিন ফারহানা বলেন, তার নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করে বাসায় ডেকে নেওয়া হচ্ছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী সহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাতে কোনোভাবেই পেশি শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকলের দাবির প্রেক্ষিতে নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রের
400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর ফলে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী ও ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত ইসি তার সিদ্ধান্ত থেকে সরে আসে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। যে সমস্ত মানুষগুলো প্রান্তিক অবস্থায় আছে বা দুর্বল অবস্থায় আছে, বিশেষ করে যারা প্রতিবন্ধী, তাদের বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন। যে সমস্ত আসনগুলো নিয়ে বা যে সমস্ত এলাকাগুলো নিয়ে আশঙ্কা আছে যে বড় আকারে কিছু হতে পারে, সেই সমস্ত ব্যাপারে বিশেষ নজরদারির কথা আমরা বলেছি। 5-6 দিন যাবৎ দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা রাত্রে গিয়ে মানুষের ঘর ভাঙছে, মানুষকে অ্যারেস্ট করছে। এই কথাটাই আমি এখানে বলতে এসেছিলাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমে 19% নেমে এসেছে। পাশাপাশি তৈরি পোশাক খাতে রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেসমিন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। করিমগঞ্জ ও তরাইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নতি না হওয়ায় ক্ষোভ রয়েছে এখানকার বাসিন্দাদের মাঝে। প্রচারণার শেষ দিনে নির্বাচনে জিতলে এবার এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের মন জয়ের চেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। তারাইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনের মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানকার অধিকাংশ বাসিন্দার পেশা কৃষি। রাস্তার দুপাশ জুড়ে কেবলই দেখা মেলে বিস্তীর্ণ কৃষি জমি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবহেলায় নিমজ্জিত এখানকার বাসিন্দারা। কিশোরগঞ্জের এই আসনটি দীর্ঘ 15 বছর জাতীয় পার্টির দখলে থাকলেও এখান থেকে নির্বাচিত বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন। অতীতে যেটা হয়েছে সেটা ঢাকাতে বড় বড় হাইওয়েজ, সুপার হাইওয়েজ ইত্যাদি করা হচ্ছে, এটা চোখ দেখানো। ওটার উপকার আছে, প্রয়োজন আছে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন ঢাকার বাইরে যে গ্রামাঞ্চলগুলো রয়েছে। কারণ সেখান থেকে তো আপনার মালামাল সরবরাহ করা, মানুষজনের আসা যাওয়া, এগুলো খুবই নিকৃষ্ট অবস্থায় রয়েছে বলে মনে করি। যে আমি যদি সুযোগ হয় ওইদিকে একটা এমফেসিস দেব ইন এ প্ল্যান্ড ওয়ে। এই না যে আমার বাড়ির কাছে রাস্তাগুলো ঠিক করে দিলাম। গ্রামাঞ্চলে টিচার যে আসে আর কি, তাদের আরও ট্রেনিং দরকার। এইটা আমি মনে করি সবচেয়ে বেশি। অপরদিকে 11 দলীয় জোটের প্রার্থী নিজের যোগ্যতা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয়তার সুবাদে ডাক্তার জেহাদ খান আওয়ামী লীগের ভোট ব্যাংকে পুঁজি করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। কোনো ক্ষতি করে না কারো ক্ষতি, তাকে যদি মামলা দেওয়া হয়, তাকে যদি অনর্থক হয়রানি করা হয়, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা সবাই জানে যে উনি এই কাজ করবেন। এই হিসাবে আমি আশা করি নীরব একটা ভোট ব্যাংক আছে যারা এই গত 1 বছরের সাফারিংয়ের কারণে তারা আমাকে ভোট দেবে। এটা আওয়ামী লীগেরও আছে, জাতীয় পার্টিরও আছে এবং অন্যান্য ছোটখাটো দলেরও আছে। নির্বাচনের মাধ্যমে জয়ী প্রার্থীরা আগামীতে কিশোরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, কিশোরগঞ্জ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জেফ্রি এপস্টেইনকে নিয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে চলমান বিতর্কে এবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের দাবি উঠেছে। এক সংবাদ সম্মেলনে স্কটিশ লেবার নেতা আরাজ সারওয়ার এই দাবি করেন। তিনি বলেন, সরকার অনেক ভালো কাজ করলেও বিতর্ক এড়াতে ডাউনিং স্ট্রিটের নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাথে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য সামনে আসার পর বিতর্ক শুরু হয়। 2024 সালের শেষ দিকে তাকে যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন স্টারমার। গত বছরের সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে স্টারমার বরখাস্ত করেছিলেন। জেফ্রি এপস্টেইনের ফাইল সামনে আসার পর গত সপ্তাহে ম্যান্ডেলসন লেবার পার্টি এবং হাউস অব লর্ডস থেকেও পদত্যাগ করেন। এই সংকটের কারণে গত 2 দিনে প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান এবং প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন। এবার খেলার খবর। লাহোরে আইসিসি, বিসিবি, পিসিবি 3 পক্ষের আলোচনা শেষে ভারতের বিপক্ষে চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। তার আগে বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। ভারতের নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তায় চলতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। সেই আবেদনে সাড়া দেয়নি তারা। উল্টো বাংলাদেশের পরিবর্তে নেওয়া হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশের প্রতি বিরূপ আচরণে পিসিবি ঘোষণা দেয় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের। তাতে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হলে টনক নড়ে আইসিসির। পাকিস্তানকে রাজি করাতে ডাক পড়ে বিসিবির। 8 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে এক জরুরি মিটিংয়ে বরফ গলে পাকিস্তানের। বিসিবি সভাপতি দেশে ফেরার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চ্যালেঞ্জিং পরিস্থিতি উতরে যেতে আইসিসি এবং পিসিবির সাথে বিসিবির আলাপকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেষ হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, এখন ভোটের প্রতীক্ষা। সারা দেশে মাঠে নামছেন 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 1051 ম্যাজিস্ট্রেট। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত না হলে কোনো উদ্যোগই টেকসই হবে না। দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় তারেক রহমান। অতীতের ভুল ত্রুটির জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায় রাস্তায় নামতে হবে না। দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় শফিকুর রহমান। তরুণদের নিয়ে বিভেদের রাজনীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। ভোট গ্রহণের সময় কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির। আচরণবিধি লঙ্ঘন নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। এবং 1% কমিয়ে বাংলাদেশের উপর 19% শুল্ক হার নির্ধারণ। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক খাতে রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।